সংস্কার ইস্যুতে রাজনৈতিক সমঝোতায় চ্যালেঞ্জ দেখছে ঐক্যমত্য কমিশন। গুরুত্ব পাবে বড় দলগুলোর মতামত, প্রভাব পড়বে না নির্বাচন আয়োজনে। যেটা আশু করে সেটা আশু করা হবে, তার সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই। যেটা দীর্ঘমেয়াদের প্রয়োজন, সেটার জন্য দীর্ঘমেয়াদের সময় লাগবে, সেটার জন্য নির্বাচন তো বসে থাকার কোনো কারণ নেই। নির্বাচনী জোট গঠনে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যমত্য, ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই খোলাসা হবে প্রক্রিয়া, জানালেন নেতারা। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া ছাড়া এটা ফলপ্রসূ হবে। প্রায় সব কটি দলের সঙ্গে আমাদের সংলাপ হয়েছে, ইতিবাচক সাড়াও পেয়েছি। ১.৫ দশক পর ঢাকা ইসলামাবাদ দ্বিপাক্ষিক বৈঠক আজ। সব বিষয়ে আলোচনা চায় সরকার। ৭১-এ গণহত্যার স্বীকৃতি কাটাবে স্থবিরতা, মত বিশ্লেষকদের। পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে দুর্ভোগ ভোগান্তি, রাতেই সরিয়ে দেওয়া হয় ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে। নাটোরের শিশু জুই হত্যায় পাগল প্রায় পরিবার, জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে তদন্ত, জানিয়েছে পুলিশ। গাজা ইসরায়েলের তাণ্ডব চলছেই, পরিবারের 10 সদস্য সহ নিহত আরও এক ফিলিস্তিনি সাংবাদিক। তেল আবিবের আগ্রাসনে একদিনে প্রাণ ছড়ল 35 জনের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সংস্কার ইস্যুতে রাজনৈতিক সমঝোতা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না মনে করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বলেন, সব সংস্কার এখনই নয়, শুধু প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করা যাবে। জানান, সংস্কার নিয়ে ঐক্যমতের ক্ষেত্রে গুরুত্ব পাবে দেশের বড় জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের মতামত। জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো 166টি সুপারিশ নিয়ে 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। কমিশনের পাঠানো সুপারিশের স্প্রেডশিট বা আলোচনায় উঠে এসেছে এমন অনেক বিষয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তত্ত্বাবধায়ক সরকার, গণপরিষদ নির্বাচন, সংবিধান সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত আছে দলগুলোর মধ্যে। এসব ক্ষেত্রে সমঝোতায় পৌঁছানোকে চ্যালেঞ্জ মনে করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু রাজনৈতিক দলগুলোর দিক থেকে তো আগ্রহটা আছে একমত হওয়ার। ফলে সব বিষয়কে একমত হওয়া যাবে তো সেটা সম্ভব না। বড় আকারের বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব, সেটাই খতিয়ে দেখা হচ্ছে, সেটাই আমরা পর্যালোচনা করছি। তাহলে কোন প্রক্রিয়ায় সমঝোতা বা ঐক্যমতে পৌঁছবে দলগুলো, প্রশ্ন ছিল কমিশনের কাছে। সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে যে অংশগ্রহণকারীদের মধ্যে আপনি 90% দলের মতামতের ভিত্তিতে কিছু একটা করতে গেলেন, কিন্তু মেজর পার্টি যারা বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে ইগনোর করলেন, তাহলে কি সংস্কার হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে? তাদের যে উদ্বেগ আশঙ্কার জায়গাগুলো, সেগুলো যদি ভবিষ্যতে কিভাবে অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলি মোকাবেলা করা যায়, সেগুলো যদি তাদেরকে আশ্বস্ত করা যায়, তারা হয়তো অবস্থান পরিবর্তন করতেও পারেন। নির্ধারিত সময়ের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছানো যাবে মনে করে ঐক্যমত্য কমিশন। সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার, তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দিচ্ছে কমিশন। কিছু বিষয়ে দীর্ঘমেয়াদে করতে হবে, কিছু বিষয়ে আশু করতে হবে। তো সেই জায়গায় মানে যেটা আশু করে সেটা আশু করা হবে, তার সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই। যেটা দীর্ঘমেয়াদের প্রয়োজন, সেটার জন্য দীর্ঘমেয়াদের সময় লাগবে, সেটার জন্য নির্বাচন তো বসে থাকার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমরা। সংবিধান সংস্কার ইস্যুতে তিনি জানান, সংবিধানে না থাকলেও বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এই ক্ষেত্রেও তাই করা যায়। প্রক্রিয়া তো বের করা গেছে, তাই না? সেটা আবার এই সংবিধানের মধ্যেই আছে, 106 যেটাকে আমরা বলছি 106 অনুচ্ছেদের মাধ্যমে।
তো তাহলে আদালতের সাথে এটা আলোচনা করা যায়, কিন্তু তার চেয়ে বড় জিনিস এটা রাজনৈতিক দলগুলো কিভাবে বিবেচনা করে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও সংস্কার শেষ করা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। তারা জানান, মূলত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মাথায় নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী জোট গঠনে ইসলামী দলগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। জামাত ইসলামী সহ 4 ইসলামী দলের নেতারা জানিয়েছেন, ইসলামী দলগুলোর সম্মিলিত ভোট বাক্স তৈরি করতে ঐক্যবদ্ধ তারা। বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলেই জোট গঠনের প্রক্রিয়া খালাস হবে। তবে জামাত ছাড়া অন্য ইসলামী দলগুলোর নেতারা বিএনপির সাথেও বৈঠক করেছিল, যদিও সেসব বৈঠকে নির্বাচনী জোটের আলোচনা বলতে চান না তারা। শামীম রেজার রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কয়েকটি ইসলামী দল ভেদাভেদ ভুলে এ নিয়ে মতবিনিময় করেছে। সব ইসলামী দল নিয়ে নির্বাচনী জোট ইস্যুতে জামাতে ইসলামীর মুখপাত্র জানান, ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে রাখতে হবে। এ নিয়ে নীতিগতভাবে একমত তারা। ইসলামপন্থীদের সকল ভোটগুলো এক বক্সে থাকবে, এটা একটা বড় বিষয়। এখান থেকে ঐক্য প্রক্রিয়াটি, জামাত ইসলামের প্রচেষ্টাটি আরও জোরালো হয়। জামাতের সাথে নির্বাচনী জোট গঠনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম এখন পর্যন্ত নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছে দলগুলোর শীর্ষ নেতারা। ইসলামী দলগুলো, বিশেষ করে আমরাও চেয়েছি আগের থেকেই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, মিনিমাম সমঝোতার একটা পরিবেশ তৈরি করা যায় কিনা। আমরাও দলীয় ফোরামে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অব্যাহত রেখেছি। আমরা এই ধারণা এগোচ্ছিলাম যে ইসলামী দলগুলো এক বাক্স দেওয়া প্রয়োজন নির্বাচনে। আমি এই কথাটা জেলতে বেরোনোর বলেছিলাম। তবে কবে হচ্ছে এই জোট? নেতারা বলছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে গতি পাবে জোট গঠনের প্রক্রিয়া। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া ছাড়া এটা ফলপ্রসূ হবে না। একদম সরাসরি ইফেক্টিভ হতে হলে নির্বাচনের শিডিউল ঘোষণা হতে হবে। প্রায় সবকটি দলের সঙ্গে আমাদের সংলাপ হয়েছে এবং ইতিবাচক সাড়াও পেয়েছি। আমরা আশাবাদী, আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে না, এই মুহূর্তে আমরা এখনো জোর দিচ্ছি না, এই জন্য আমরা চাচ্ছি একটা ঐক্য তৈরি হোক। যেহেতু নির্বাচনের শিডিউল এখনো সামনে আসেনি, এই জন্য আমরাও তাড়াহুড়ো করছি না। নির্বাচন সামনে রেখে জামাত সহ বিএনপির সাথেও বৈঠক করেছে ইসলামী দলগুলো। তবে তাদের সাথে নির্বাচনী জোট নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন নেতারা। বিএনপির মহাসচিব সাহেব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি আমাদের অফিসে এসেছিলেন। এমপি সাবুদের সাথে আমাদের আমিরের সঙ্গে দীর্ঘক্ষণ বসেছিলেন, আমরা ছিলাম। দেশের বিষয়ে, বিশেষ করে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কি করা যায়। আমরা বিএনপির সঙ্গে মিট করেছি যে আপনারা রাষ্ট্র বিনির্মাণে আপনাদের পরিকল্পনা কি আমরা জানতে চেয়েছি। ইসলামী দলগুলো ছাড়াও আরও যারা দল আছে, কারণ আমরা আমাদের 28শে ডিসেম্বরে যখন মিটিংটা করলাম সৌরদিতে, আমরা একটা স্তন দিয়েছিলাম বিভিন্ন ঐক্য চাই। নির্বাচনী জোট যাই হোক না কেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধির কাছে নিজেদের মতামত জানিয়েছে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ঐকমত্যের পর সংস্কার কাজ 1 মাসে শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় বিএনপি। তবে জামাতের চাওয়া 1 মাস পিছিয়ে ভোট হোক 26 সালের শুরুতে। যদিও এসবে আপত্তি নাগরিক পার্টির, ন্যূনতম নয় মৌলিক সংস্কার না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সহ একটি প্রতিনিধি দল সকালে ঢাকায় নেমে দুপুরে গুলশানে দেশটির ঢাকাস্থ ডেপুটি হেড অব মিশনের বাসায় রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়। শুরুতেই বৈঠকে অংশ নেয় জামাতের আমিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল, যেখানে জামাতের কাছে দলটি নারী, সংখ্যালঘু, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চান মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আলোচনা হয় নির্বাচনের সময়সীমা নিয়ে। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা
বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেইটা আমাদের মত আমরা বলেছি। এরপর বৈঠক হয় নাগরিক পার্টির সাথে। নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান তুলে ধরে। অভিযোগ করেন ভোটের জন্য নিরপেক্ষ নয় মাঠ প্রশাসন। আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। সবশেষ বৈঠক হয় বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে, যেখানে গুরুত্ব পায় ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও রোহিঙ্গা সংকট নিয়ে। আলোচনা হয় সংস্কার আর নির্বাচন ইস্যুতেও। সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলোতে হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে, আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। সফররত প্রতিনিধি দল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের সিনিয়র প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালীর তালিকায় স্থান পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে। বুধবার সন্ধ্যায় 2025 সালের প্রভাবশালীদের এ তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। খ্যাতনামা মার্কিন সাময়িকীতে প্রকাশিত ডক্টর ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। সেখানে লেখা হয়েছে, গেল বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরশাসকের পতন হলে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ছাড়াও এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নামও। 6 দফা দাবি আদায় চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রাজধানী সহ সারা দেশের রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বানও জানান। এর আগে 6 দফা দাবিতে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বুধবার রাতেই সরিয়ে দেওয়া হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে। উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বুধবার রাতে এ তথ্য জানানো হয়। কি অপরাধ ছিল ছোট্ট জুইয়ের? পাশের জেলার নির্জন স্থানে নিয়ে কেন বিভৎসভাবে হত্যা? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না মা মোমেনা খাতুন। মেয়েকে হারিয়ে পাগল প্রায় নাটোরের হতভাগ্য পরিবারটি। হত্যা বিচার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসীও। পুলিশ বলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে তদন্ত। কোনো সান্ত্বনাতেই থামছে না মায়ের কান্না। 7 বছর বয়সী আকলিমা আক্তার জুইকে হারিয়ে দিশেহারা মোমেনা খাতুন। ঘরে পড়ে আছে মেয়ের পোশাক, বইপত্র, খেলনা। তার মাঝেই সন্তানকে খুঁজে ফিরছেন মা, নির্বাক পরিবারের বাকি সদস্যরাও। গলায় টিভি দিয়ে মারিছে, অ্যাসিড দিছে, গাড় ভেঙে দিছে, কম কষ্ট দিয়ে মারে নাই আমার মেয়ে। আমার মেয়ের গায়ে একটা তেলা মুখা উঠলি আইটা চেক কর পারে, এত কষ্ট দেখিয়ে মারলো। জুই আমার ছোট বোন, সারা ঘর জুড়ে তার স্মৃতি। যেদিকে তাকাচ্ছি তার
বই খাতা জামা কাপড় সাল রাখছে এইভাবে আমার মাঝে টেনে যে হারা যাবি চিন্তা করে। নাটোরের বড়াই গ্রামের গারফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে জুই শিশু হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। বিচার দাবিতে বিক্ষোভে নেমেছেন তারা। সমস্ত গ্রাম এলাকাবাসী চাটমোহর থানা ব্যাপী এবং বড়াই গ্রাম থানার সবাই শোকাহত। আমাদের লাতিনের সাথে খেলেছে, ডাকিছে দাদা কয়া, এখন কে কারা এই ভুট্টার ভুঁই মারি ঠিক আছে, তো জঘন্য ঘটনা ঘটাইছে, তাদের সুষ্ঠু বিচার চাই আমরা। বড়াই গ্রামের পার্শ্ববর্তী উপজেলা পাবনার চাটমোহর, সেখানকার রামপুর বিল এলাকাটি একেবারেই নির্জন। ভুট্টা খেতে পাওয়া যায় জুয়ের বিবস্ত্র মরদেহ। পুলিশ বলছে পরনের প্যান্ট গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে শিশুটিকে। পরে দাহ্য জাতীয় কিছু দিয়ে মুখমণ্ডল ঝলসে দিয়েছে খুনিরা। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে ধর্ষণের শিকার কিনা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিষয়টা দেখতেছি এবং আমরা মাঠে আছি। আমাদের সাদা পোশাকে অফিসাররা মাঠে আছে, আমরা পোশাকে মাঠে আছি। নিশ্চয়ই অতি দ্রুততম সময়ের ভিতর আমরা এই খুনিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। গেল মঙ্গলবার রাতেই শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বুধবার ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন করা হয়েছে জুইকে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। চট্টগ্রামে বেড়াতে গিয়ে চলন্ত বাসের সংঘবদ্ধ ধর্ষণের পর থানায় অভিযোগ করেছে এক কিশোরের পরিবার। চাঁদগাঁও থানা পুলিশ জানায়, ফুপুর বাসায় যেতে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে রওনা দেয় ভিকটিম। সন্ধ্যার পর সব যাত্রী নেমে গেলে ভুক্তভোগীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় বাসের চালক ও শ্রমিকরা। কৌশলে দরজা বন্ধ করে রাতভর পালাক্রমে নির্যাতন চালায় বাসটির হেলপার, চালক ও সুপারভাইজার। পরে ভোরে ভিকটিমকে জনশূন্য এলাকায় ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। এ ঘটনায় চালক লোকমান ও হেলপার হানিফকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন তারা। পলাতক সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চলছে। কক্সবাজার হইতে চোষের একজন কিশোরী চট্টগ্রাম শহরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করে। বাসের চালক যাত্রী নামার পরে তাকে নামতে দেয় নাই, বলে যে তোমাকে সামনে নামায় দিব। এই কথা বলে আমাদের থানা এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বাসের মধ্যে পর্যায়ক্রমে চালক, হেল্পার এবং সুপারভাইজার তিনজনই দর্শন করে। এই দর্শন করার পর সকালবেলা ভোরবেলা ওই ভিকটিমকে কাপ্তা রাস্তার মাথায় গাড়ি চালক তাকে নামায় দিয়ে যায়। ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এমনটা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, 2024 সালের 22 অক্টোবর ভুক্তভোগীকে নির্যাতন করে সহকারী অধ্যাপক ডক্টর সুজন চৌধুরী। এ বিষয়ে তখন মামলা করতে গেলে সুজনের প্রভাবেই পুলিশ অপারগতা জানায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে ভুক্তভোগীকে নানা ধরনের হুমকি দিতে থাকে সুজন। জবিপ্রবি রেজিস্ট্রার বরাবর এমন অভিযোগ দিলে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে বিভিন্ন জেলায়। 2 জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে 5 জন। বুধবার বিকেলে হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশায় হাওরে ধান কাটছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান 2 জন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম ও কাফিল উদ্দিন। তারা সম্পর্কে চাচা ভাতিজা। এ সময় আহত হয় 2 শ্রমিক। নবীগঞ্জে বজ্রঘাতে প্রাণ গেছে আলম নামে এক তরুণের। বানিয়াচংয়ে বজ্রপাতের সময় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে নুরুদ্দিনের বাড়িতে আগুন ধরে যায়। এছাড়া গাজীপুরের কালীগঞ্জেও বজ্রঘাতে মারা গেছে 2 জন। এদিকে পটুয়াখালীর বাউফল ও সাতক্ষীরা উপকূলে কালবৈশাখী ঝড় সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এদিকে দেশে আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আরও জানবো, আমার সহকর্মী সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সোহানুর রহমান। সোহান, হাওড়ে তো অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে আবহাওয়ার কি অবস্থা দেখছেন এবং ধান কাটা কতটুকু হয়েছে একটু জানাবেন। গত 14 এপ্রিল থেকে 21 এপ্রিল এই 7 দিন সুনামগঞ্জ তথা ভারতে ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। তারই প্রেক্ষিতে গত 15 এপ্রিল জেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয় সভায় কৃষকদেরকে দ্রুত পাকা ধান ঘরে তোলার আহ্বান জানিয়েছেন তারা। তবে তারা বলেছেন যে এতে আতঙ্কিত নয়, শুধুমাত্র প্রস্তুতি রাখার জন্য, যেন
হাওরে কোনো রকম বিপর্যয় ঘটলে কৃষকরা খুব একটা ক্ষতিগ্রস্ত না হন। তবে সুখকর খবর হচ্ছে আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের অন্যতম একটি হাওর, দেখার হাওর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া এবং পূর্বাভাস দেওয়ার পর থেকেই এখন পর্যন্ত আবহাওয়ার কোনো বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করতে পারিনি এখনো। তবে সুনামগঞ্জে বৈশাখের আগ থেকেই কিছুটা ধান কাটা শুরু হলেও এখন পর্যন্ত পুরোদমে যে ধান কাটা শুরু হয় সেই পুরোদমে ধান কাটা এখনো শুরু হয়নি। কিছু কিছু হাওরে শুধুমাত্র ধান কাটা শুরু হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আরো অন্তত 5 থেকে 7 দিন লাগবে পুরোদমে ধান কাটা শুরু হতে। তো এই 7 দিনের ভিতর যদি কোনো রকমের দুর্যোগ আসে, সেই দুর্যোগের যেন প্রস্তুতি নিয়ে রাখেন, এই জন্যই প্রশাসন কৃষকদের দ্রুত পাকা ধান কাটার আহ্বান জানিয়েছেন। আমরা একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জে এবছর 2,23,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 9,20,000 হেক্টর মেট্রিক টন চাল উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 5,500 কোটি টাকা। এখন পর্যন্ত হাওরে পুরোদমে ধান কাটা শুরু হয়নি। এই পুরোদমে ধান কাটা শুরু হতে অন্তত আরো 5 থেকে 7 দিন যাবে। ছোয়া, ধন্যবাদ সোহান যোগ দেওয়ার জন্য। কিশোরগঞ্জে বোরো ফসলের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ধার দেনা করে আবাদ করলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, তাই উৎপাদন খরচ ওঠা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বোরো ফসলের অফুরন্ত ভান্ডার কিশোরগঞ্জ। এবারও এই জেলায় বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে শুরু হয়ে গেছে ফসল ঘরে তোলার উৎসব। এবার ফসল মোটামুটি ভালোই হয়েছে। কাটা পেতে প্রায় আমি 5খানি ক্ষেত করছি আর কি। 5খানি ক্ষেতের মাঝে মনে করেন কাটা খেতে 10 মণ হয়েছে। বৈশাখে ধান কাটার সময় হলে আমরা খুব ভালো লাগে। আমরা ফজর থেকে লই আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ। তবে উৎপাদন খরচ আর ঋণের দায় মেটাতে মাঠ থেকেই ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। এই সুযোগে নতুন ধান সংগ্রহে নেমেছে ফরিয়ারা। শঙ্কা দেখা দিয়েছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। নাকি এবার লগ্নি বেড়াতে দেন কেত ধান আসিন 1700 মন পুরান ধান, নতুন ধান হয়েছে 800-900 টাকা মন। আমরা কি হয়ে বাঁচাম? মাজনা কারণে টেহার লাগি, ধানের দাম কম, বেচলে তো আমি কি পাই, আমার মাজন দিয়ে কি দেন। কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয় কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট। ফলে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ভোগান্তি পোহাতে হয় তাদের। সরকার যদি আমরা বীজ সার বা কিছু টাকা পয়সা আমরা সুদের হার না নে দিয়ে দিত, তাহলে আমরা সুখী। মিশিং আমাকে হাওরে অতি পরিমাণে বেশি হওয়াতে আমরা কোনো ন্যায্য মূল্য পাই না। কিশোরগঞ্জে এবার 1,68,115 হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 11,83,368 টন। ফলনও হয়েছে বাম্পার। ইতিমধ্যে কৃষক উৎসব আমেজে ধান কাটা শুরু করেছে এবং আমরা আশা করছি যে আগামী 10ই মের মধ্যে কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে, যদি না প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা থাকে। আমরা কৃষকদেরকে এই লক্ষ্যে পরামর্শ দিচ্ছি। বোরো চাষিদের আর্থিক সমস্যা সমাধানে সুদবিহীন কৃষি ঋণ চালুর পাশাপাশি তাদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানিয়েছেন কৃষকরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। খাগড়াছড়িতে বিজু উৎসব শেষে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে সদরের গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণের অভিযোগ ওঠে। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। জানা যায়, অপহৃতরা হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ঋষণ চাকমা এবং শিক্ষার্থী লংইমরো। তারা সকলেই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করা হয়েছে। এ ঘটনায় পাহাড়ি কোনো সংগঠন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপহৃতদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পিরোজপুরে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষণ অফিসের 4 কর্মকর্তা সহ 5 জনকে গ্রেফতার করেছে দুদক।
গত রাতে তাদের গ্রেফতারের পর পিরোজপুর সদর থানা হেফাজতে দেয়া হয়। এর আগে মঙ্গলবার 23 জনকে অভিযুক্ত করে 8টি মামলা দায়ের করেন জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম। গত 5 আগস্টের পর পিরোজপুর এলজিইডি অফিসে দুর্নীতির প্রমাণ পায় স্থানীয় সরকার বিভাগের প্রধান কার্যালয়ের কয়েকটি তদন্ত টিম। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 1000 কোটি টাকার বেশি বিল পরিশোধ এবং 1101 কোটি টাকা ব্যয়ে গড়মিলের অভিযোগ রয়েছে তদন্ত কমিটির। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনেই মুজিবনগরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি আর তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় সরকার। বঙ্গবন্ধু কারাগারে থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। সরকার শপথ গ্রহণের পর বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করা হয়। এই সরকারের নেতৃত্বেই মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের অংশগ্রহণে 9 মাস যুদ্ধের পর বিজয় অর্জন করে বাংলাদেশ। 17 এপ্রিল সরকার গঠন না হলে মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ হিসেবে আখ্যায়িতের সুযোগ ছিল বলেও মনে করেন বিশ্লেষকরা। তাই দিনটিকে মুক্তিযুদ্ধের স্বীকৃতির মূল ভিত্তিও বলছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 1.5 দশক পর আজ পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বাংলাদেশ। ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই কথা হবে বলে আশাবাদী সরকার। অমীমাংসিত সব বিষয়েই আলোচনা করতে চায় ঢাকা। বিশ্লেষকরা বলছেন, স্থবিরতা কাটিয়ে ইসলামাবাদের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি 71-এর সম্পদ ফিরে পাওয়া, গণহত্যার স্বীকৃতি ও বিচার এবং আনুষ্ঠানিক ক্ষমার বিষয়টি নিশ্চিত করলে গতি পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকের ফলাফল যাই হোক না কেন, সেটি যে আবার শুরু হচ্ছে তাকেই ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। সচিব পর্যায়ের বৈঠকের পর এ মাসের শেষ সপ্তাহে ঢাকা সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পটুয়াখালীর বাউফলের রাতের আধারে টর্চ জেলে চলছে সড়ক প্রশস্তকরণের কাজ। স্থানীয়রা বলছেন, লোকচক্ষুর আড়ালে প্রকল্পের কাজে অনিয়ম আর দুর্নীতি করতেই এমন পদ্ধতি গ্রহণ করেছে ঠিকাদাররা। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদাররা। দায় সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও। দিনের আলো ফুরিয়েছে ঢের আগে, চারদিকে রাতের নিকষ অন্ধকার। এরই মধ্যে টর্চ জেলে চলছে সড়কের প্রশস্তকরণের কাজ। কিন্তু এর কারণ কি? রাস্তায় কাজ করলে এদের সুবিধা হয়, যেরকম মন চায় এরকম করে যেতে পারে। রাত্রেবেলা করতেছে তো এটা ভালোভাবেও তো করতেছে না, এই যে পেজ ঢালাই দিতে আছে তো অনেক জায়গায় ঘ্যাপ আছে। তারপর প্রত্যেক দিনের কাজ করতেছে, রাত্রে এই ভিটামিন দিয়েই করতেছে, তাও পরিপূর্ণভাবে দিতে আসে না। কাজ কোনো রকম করে তারা চলে যেতেছে। পটুয়াখালী বাউফলের বগা বন্দর থেকে বাহেরচর বাজার সড়ক, এই পথেই উপজেলার 5 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষের নিত্য দৈনন্দিনের চলাচল। গ্রামবাসীর ভোগান্তি কমাতে 2023-24 অর্থবছরে সড়ক প্রশস্তকরণ প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ, এ কারণেই তড়িঘড়ি করে কোনোরকম কাজ করছে ঠিকাদাররা। মানে কাজ করে গেছে, কাইলি গাড়ি যত কাইলি গেলাম না। রাস্তাটা আপনার 42 সেন্টিমিটার পেজ চলবে, সেখানে 25 থেকে 30 সেন্টিমিটার তারা পেজ জ্বালতেছে। পিস হাইট গেলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আছে, আর উপরে নাই, কোনো জায়গায় নেই। এলজিডির দরপত্রে ঠিকাদারির দায়িত্ব পায় চট্টগ্রামের প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স আর রংপুরের ঠিকাদার খায়রুল কবির ও রানা গুপ্ত। বরাদ্দ 24 কোটি টাকার বেশি। জানা যায় বর্তমানে সাব ঠিকাদার হিসেবে কাজ করছেন এই জেলারই কবির খান ও জামাল হোসেন নামে দুজন। কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন তারা। এস্টিমেটের বাইরে আসলে কিছু করার সুযোগ নাই এই মুহূর্তে। অফিসগুলো এত হার্ড, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। গতকালকে শুনছি, আমাকে বলা হয়েছে আমি সাথে সাথে স্টপ করাই দিছি, আর রাতে কাজ করতে পারবে না। এসব তত্ত্বাবধানের দায়িত্ব যাদের, কি বলছেন সেই প্রকৌশলীরা? রাস্তা প্রায় শেষ, কার্পেটিং করা 2 দিন 3 দিন কাজ করলে আবার হয়ে যাবে। মাছ পাতা হয়ে গেলে বাধা হইলে রাস্তাটা আবার বন্ধ হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আপনি অন্য তথ্য যখন একটা সুযোগ আসবে তখন আমি ভালো তথ্য আপনার ধরাই দিব, যদি পারেন এইটা একটু হাইট করে যাইয়েন। বিকালবেলা শুরু করার কথা, বিকালে শুরু করছে, যদি কিনা ওই যে আপনার বিকালের মধ্যে না করে পারে তাহলে হয়তো সন্ধ্যাকালে করতেছে এরকম।
এক যুগেরও বেশি সময় ধরে বেহাল এই সড়কে ভোগান্তি পোহাচ্ছে বাউফলবাসী। তাই আর নামমাত্র সংস্কার নয়, এবার টেকসই কাজের দাবি স্থানীয়দের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বেনাপোল স্থলবন্দরে পরপর কয়েকটি চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং নিরাপত্তা দুর্বলতার সুযোগেই ঘটছে এরকম কাণ্ড। একাধিক চুরির পর বেনাপোল স্থলবন্দরের ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে আমদানিকারকরা। চুরির বিষয়টি স্বীকার করে নিরাপত্তা আরও জোরদারের আশ্বাস বন্দর কর্তৃপক্ষের। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। ভারত থেকে আমদানিকৃত পণ্যের বেশিরভাগই দেশে প্রবেশ করে এই বন্দর দিয়ে। সুযোগ সুবিধা এবং নিরাপত্তার দিক থেকেও দেশের অন্যান্য বন্দরের চেয়ে এগিয়ে আছে বেনাপোল স্থলবন্দর। অথচ সাম্প্রতিক সময়ে রাজস্ব ফাঁকি দিতে অবাধে মিথ্যা ঘোষণা দিয়ে আনা হচ্ছে মালামাল। বন্দরে প্রবেশের পর শেড ইনচার্জ, সিএনএফ এজেন্ট ও বন্দর কর্তৃপক্ষের যোগসাজশে তা সরিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সেই সাথে শেড থেকে মালামাল চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ীদের মাঝে। কিছুদিন আগে এক শ্রমিক সর্দারকে হাতে নাতে শেড থেকে কাপড় পাচারকালে ধরা হলেও ছেড়ে দেওয়া হয় আইনি পদক্ষেপ না নিয়েই। কাস্টমস কর্তৃপক্ষের সার্ভিলেন্স টিম ফাইনালি মালামাল কাউন্ট করার জন্য যখন সেখানে যায়, ঢাকায় যায়, 37 বেল মাল সেখানে নাই। এটা আরো দুঃখজনক। দুইটা চুরির ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত আছে এখানে। তো আমরা চাই যে নিরাপত্তাটা কঠোর হোক। স্থানীয়দের অভিযোগ, বন্দরের অতিলোভী কিছু কর্মকর্তার জন্য আস্থা ও সুনাম হারাতে বসেছে বেনাপোল স্থলবন্দর। একের পর এক এমন ঘটনার পরও কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। এই যে গত সপ্তাহে আপনার হচ্ছে দেখলাম যে বেনাপোল শেডের ভিতরে আপনার হচ্ছে 10 বেল্ট আপনার মাল চুরি হলো আপনার দিনে। তাই এক কথা হচ্ছে এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো হচ্ছে আমাদের যারা পার্টি আছে, যারা আছে, তারা বেনাপোল থেকে তো মুখ ঘুরিয়ে নেবে। সমস্ত গেট এবং বন্দরটা মনে হয় যেন উন্মুক্ত, কোনো গেট সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রিত না, কাস্টমস দ্বারা নিয়ন্ত্রিত না। বন্দরের নিরাপত্তার অবনতির বিষয়ে জানেন খোদ পরিচালক। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। চুরির প্রবণতা এখানে আছে, তো কয়েকটি ঘটনা ঘটার পরে সাথে সাথে সেগুলোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই এবং কিছু মালামাল যেগুলো খোয়া গিয়েছে সেগুলো উদ্ধার করি। তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ইতিমধ্যে আনসারের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি এবং আনসারের সংখ্যা বৃদ্ধি করা হবে। সম্প্রতি বন্দরের শেড থেকে চুরি যাওয়া পণ্যের বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দৃষ্টিনন্দন হাত পাখা তৈরি হচ্ছে হাওরের নিকলিতে। অর্ধ শতাব্দী ধরে উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধরপাড়া, টেকপাড়া ও মালপাড়ার পরিচিতি হয়েছে তালপাখা গ্রাম নামে। এখানকার 350 পরিবারের সংসারের চাকা সচল রেখেছে পাখার কারিগররা। বলছেন, পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও বিস্তৃত হবে, কাজের সুযোগ পাবেন নারীরাও। তালপাখা একসময় বহুল ব্যবহৃত হলেও এখন বিলুপ্তির পথে এটি। তবে অর্ধ শতাব্দী ধরে দামপাড়া ইউনিয়নের টেকপাড়ায় চলছে পাখা তৈরির কাজ। ধীরে ধীরে যুক্ত হয়েছে মালপাড়া এবং সূত্রধর পাড়ার নারীরাও। তালপাতা প্রথমে ভাঁজ, বেত, চুঙ্গি, প্লাস্টিক, বাঁশের জালি বেত, প্লাস্টিকের বেত, চুঙ্গি, রং, অনেক কিছু লাগে। লেখাপড়ার পাশাপাশি আমি ওদেরকে পাখা বানানোর কাজে সাহায্য করেছি, আর এগুলা বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করা হয়। প্রতি বছরে আমরা 400-500 পাখা তৈরি করি। তারা এই পাখার লইছে, ব্যবসা লইছে, লইয়া গিয়া এরা পোলাপান ডিম চুরু চুরু আছে, মানে বড় হয়েছে, এরা জীবনযাপন করছে পাখার উপর দিয়া। কারুকাজ এবং নির্মাণ শৈলী ভেদে এক একটি পাখা 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। তালপাতা, সুতা, বাঁশ এবং বেতের দাম বৃদ্ধি পাওয়াতে হাত পাখা তৈরিতে 60 টাকার মতো খরচ হচ্ছে। সারা বছরই পাখা তৈরির কাজ চললেও সবচেয়ে বেশি আয় হয় বৈশাখ মাসে। 1000 পাখা বানাইতারি 1 লাখ টাকা মনে দেন আমরা সংসারের ছেলে মেয়ের লেখাপড়ার কাজে। যদি সরকার এই গ্রামের মানুষকে বর্তমানে বিনা সুদে ঋণ বিতরণ করে, তাহলে এই শিল্পটি, কুটির শিল্পটি দেশের একটি বহু মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে গড়ে উঠবে। সুদমুক্ত ঋণ বিতরণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও বিকশিত হবে।
রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আরও এক সাংবাদিক। ফাতেমা হাসুনে সহ মৃত্যু হয়েছে একই পরিবারের 10 সদস্যের। বুধবার গাজা সিটিতে বিমান হামলায় মৃত্যু হয় তাদের। এরিয়া চলমান ইসরায়েলি তাণ্ডব উপত্যকায় 230 জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এদিকে গেল 24 ঘন্টায় আইডিএফ এর আগ্রাসনে প্রাণ গেছে আরও 35 ফিলিস্তিনির, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকায় বাড়িঘর বলতে তেমন কিছু অবশিষ্ট নেই, তাই শরণার্থীদের তাঁবু লক্ষ্য করেই চলছে হামলা। বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগে খান ইউনিস, দেইর আল বালা, জাবালিয়া সহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালায় তেল আবিব, যাতে নিহত হয়েছে আরও 18 জন। গাজায় 1.5 বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে এ যাবৎ মৃত্যুর মুখ দেখেছে 51,000 ফিলিস্তিনি। যুদ্ধ থামলেও গাজায় মোতায়েন থাকবে ইসরায়েলি সেনা, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। গাজায় তেল আবিবের তৈরি তথাকথিত নিরাপত্তা জোনে বহাল থাকবে আইডিএফ সেনারা, যা কাজ করবে বাফার জোনের মতো। দাবি, ইসরায়েলিদের সুরক্ষার জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজার 30% নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকটি নিরাপত্তা জোন তৈরি করেছে ইসরায়েল। এদিকে লেবানন ও সিরিয়াতেও আইডিএফ এর উপস্থিতি বজায় রাখার কথা জানান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। বিদেশে পশু পাখি কিংবা বন্যপ্রাণী পাচারের ঘটনা নতুন কিছু নয়, তাই বলে পিঁপড়া পাচার, হ্যাঁ, এমন ঘটনাই হয়েছে কেনিয়ায়। দেশটি থেকে বিশেষ প্রজাতির প্রায় 5,000 রানী পিঁপড়া পাচারের চেষ্টা করছিল আন্তর্জাতিক চক্রের সদস্যরা, যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপ সহ বিভিন্ন দেশে। প্রতিটি রানী পিঁপড়ার দাম $130-এরও বেশি। এ ঘটনায় আটক করা হয়েছে চক্রের 4 সদস্যকে। কেনিয়ার রাজধানী নাইরোবির আদালত প্রাঙ্গণের এ দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। প্রায় 5,000 জীবিত পিঁপড়া উদ্ধার করা হয়েছে পাচারকারীদের কাছ থেকে। টিউব আর সিরিঞ্জে ভরে বিদেশে পিঁপড়া পাচারের চেষ্টা করছিল আন্তর্জাতিক এ চক্রটি। কিন্তু এত কিছু থাকতে পিঁপড়া কেন? কর্তৃপক্ষ বলছে লালচে বাদামি রঙের এই পিঁপড়াগুলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। প্রতিটি রানী পিঁপড়া, স্থানীয়ভাবে পরিচিত জায়ান্ট হারভেস্টার অ্যান্ট নামে। দৈর্ঘ্যে 24 মিলিমিটার সাইজের এই পিঁপড়ার ক্রেতা মূলত ইউরোপের পোকামাকড় সংগ্রহকেরা। বন্যপ্রাণী আইন অনুযায়ী কেনিয়ায় এটি বেচা কেনা নিষেধ। তারপরও প্রতিটি কুইন বা রানী পিঁপড়ার জন্য $130 বেশি খরচ করে থাকেন তারা। রাজধানী নাইরোবিতে চালানটি সহ আটক হয়েছে 4 জন, যাদের মধ্যে 2 জন বেলজিয়ান, 1 জন ভিয়েতনামি ও 1 জন কেনিয়ান নাগরিক। অ্যান্ট গ্যাং নামের আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য তারা। এটি একটি সংগঠিত চক্র। জড়িত 4 জনই আদালতে দোষ স্বীকার করেছেন। বুধবার আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে। আমরা আইন ভাঙতে চাইনি, ভুল করেছি, কিন্তু আমি নিজেকে অপরাধী মনে করি না, তবুও শাস্তি মেনে নিচ্ছি। শখের বশেই অনেকে এসব পিঁপড়াকে রাখেন ফার্মিকারিয়াম বা এক ধরনের কাচের ঘরে। অনেকটা মানব সমাজের মতোই এ ঘরে তৈরি হয় পিঁপড়ার বসতি। একটি রানী পিঁপড়াকে কেন্দ্র করে গড়ে ওঠে গোটা একটি কলোনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাজ্যে প্রথমবারের মতো জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নিয়েছে একটি শিশু। বাবা মায়ের দীর্ঘ 10 বছরের চেষ্টা ও চিকিৎসার পর তার জন্মে খুশির জোয়ার বইছে পরিবারে। মা গ্রেস ডেভিডসন জন্মেছিলেন জরায়ুর এক বিরল রোগ নিয়ে, যা তাকে সন্তান ধারণে অক্ষম করে তোলে। 2 বছর আগে তাকে জরায়ু দান করেন তারই বড় বোন। অবশেষে চলতি বছরের 27 ফেব্রুয়ারি লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসি হাসপাতালে জন্ম নেয় শিশুটি। খালার নামেই তার নাম রাখা হয়েছে এমি। প্রতিটি নবজাতকই বাবা মায়ের জীবনে নিয়ে আসে এক অপূর্ব অনুভূতি। কিন্তু যদি সেই সন্তান হয় দীর্ঘ 10 বছরের প্রতীক্ষা, সাধনা আর না বলা কষ্টের ফল, তবে তার আগমনে আনন্দ যেন বাঁধ ভেঙে পড়ে। ঠিক এমনই এক গল্প গ্রেস ও অ্যাঙ্গাস দম্পতির। দীর্ঘ 1 দশক সাধনার পর গত 27 ফেব্রুয়ারি তাদের কোলজুড়ে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। তবে সে কোনো সাধারণ শিশু নয়, যুক্তরাজ্যে জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে জন্ম নেয়া প্রথম শিশু। আগে আমার জীবন অপূর্ণ ছিল, সব সময় একটা বিষণ্ণতা ঘিরে রাখতো আমাকে। এখন আর বিষণ্ণতা নেই, এখন কেবল আনন্দ, কারণ আমাদের সাথে এখন আমাদের সন্তান আছে।
36 বছর বয়সী গ্রেস ডেভিডসন জন্মগ্রহণ করেছিলেন জরায়ুর এক বিরল রোগ নিয়ে, ফলে এতদিন ছিলেন সন্তান ধারণে অক্ষম। কিন্তু মা হবার স্বপ্ন ছাড়েননি কখনো। চিকিৎসা চলছিল বহুদিন ধরেই। শেষ পর্যন্ত পাশে দাঁড়ান তারই বড় বোন এমি পার্ডি। বোনকে দান করেন নিজের জরায়ু। 10 এবং 6 বছর বয়সী দুটি মেয়ে আছে 42 বছর বয়সী এমির। আর কৃতজ্ঞতা স্বরূপ খালার নামেই রাখা হয় শিশুটির নাম এইমি। আমাদের মেয়েকে আমরা রোজ দেখব আর মনে পড়বে তার খালাকে, যিনি ওকে এই দুনিয়ায় আনার পেছনে বড় একটা ভূমিকা রেখেছেন। এমি না থাকলে আমাদের পরিবারই হয়তো পূর্ণ হতো না। 2023 সালের ফেব্রুয়ারিতে প্রায় 17 ঘন্টার জটিল অস্ত্রোপচারে গ্রেসের শরীরে প্রতিস্থাপন করা হয় এমির জরায়ু। এতে অংশ নিয়েছিলেন 30 জনেরও বেশি চিকিৎসক। এমির জন্ম শুধু একটি চিকিৎসা সাফল্য নয়, 25 বছরেরও বেশি গবেষণা আর এক বোনের নিঃস্বার্থ ভালোবাসার ফল। আর তাই ছোট্ট এমিকে মিরাকল বেবি বলাই যায়। রেজবানা সাইমা, যমুনা নিউজ। নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। বাংলাদেশের সামনে এবার উইন্ডিজ বাধা পেরোনোর চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় লাহোরে ক্যারিবিয়ান মেয়েদের মুখোমুখি হবে জ্যোতিরা। এই ম্যাচ জিততে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে লাল সবুজের মেয়েরা। প্রথম 3 ম্যাচ জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বাংলাদেশ। থাইল্যান্ড, আয়ারল্যান্ড আর সবশেষ স্কটল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে নাহিদা সুবতারা। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হেরে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের সাথে জিতলেও শেষ ম্যাচে আবার হেরেছে পাকিস্তানের সাথে। সুতরাং উইন্ডিজের সাথে আত্মবিশ্বাসে ঢের এগিয়ে নিগার সুলতানার দল। 6 দলের এই লড়াই থেকে শীর্ষ 2 দল খেলবে নারী বিশ্বকাপের মূল পর্ব। উইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশ সেই সুখবর পাবে কালই, আর হেরে গেলে শেষ ম্যাচে হারাতে হবে পাকিস্তানকে। সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। বুধবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ক্রিকেটারদের বহনকারী বিমান। সেখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর পর টিম বাসে নেওয়া হয়েছে হোটেলে। আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করবে ক্রেইগ আরভিনের দল। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে আরও জানাচ্ছেন হাসান আল মারুফ। বুধবার সূর্য যখন মধ্য গগনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমান। সেখানে মিনিট 10 অপেক্ষা শেষে একে একে বেরিয়ে আসেন শন উইলিয়ামস, বেন কারান, মুজারাবানি, এনগারাভারা। সিলেট ক্রিকেটের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। এরপর কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে জিম্বাবুয়ে দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। 5 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ে সিলেটে এসেছিল সবশেষ 2018 সালে, যেখানে একবারের দেখায় বাংলাদেশকে 151 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ঐচ্ছিক অনুশীলনের কথা থাকলেও বিশ্রামেই কাটাবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এদিকে টানা 3 দিন অনুশীলনের পর এদিন বিশ্রামে রয়েছে বাংলাদেশ দলও। বৃহস্পতিবার সকাল 10টা থেকে অনুশীলন করার কথা জিম্বাবুয়ের। এরপর দুপুর 2টা থেকে অনুশীলনে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে। সেখানে রাত কাটিয়ে সকালেই সিলেটের উদ্দেশ্যে রওনা হয় দল। বাংলাদেশের বিপক্ষে খেলতে সিলেটে জিম্বাবুয়ে দল। এই সিলেটেই প্রায় 6.5 বছর আগে সবশেষ টেস্টে টাইগারদের হারিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিশ্চয়ই সেই জয়ের পুনরাবৃত্তি করতে চাইবে উইলিয়ামস, আরভিনরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে উইকেট কিপার হিসেবে কে থাকছেন? জাকের আলী অনিক নাকি মাহিদুল অঙ্কন? দৃষ্টিকটু কিছু মিসে কিপিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন জাকের আলী অনিক। অপরদিকে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফরমেন্স অভিষেকের পর এবার জিম্বাবুয়ে সিরিজের সুযোগের অপেক্ষায় মাহিদুল ইসলাম অঙ্কন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে কিপিং অনুশীলনে জাকের আলী অনিক। উইকেটের পেছনে দৃষ্টিকটু কিছু সুযোগ মিসে কিপার হিসেবে অনেকের অপছন্দের কারণ হলেও ব্যাটার হিসেবে এরই মধ্যে সামর্থ্যের জানান দিয়েছেন জাকের আলী অনিক। বিশেষ করে টেস্ট ফরম্যাটে আছেন দারুণ ছন্দে। 2024 সালে অভিষেকের পর থেকে 3 টেস্টের 6 ইনিংসে খেলেছেন 3টি 50 ইনিংস। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লো স্কোরিং ম্যাচে 91 রানের ইনিংসে বাংলাদেশের জয় ছিল গুরুত্বপূর্ণ অবদান। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে ব্যাট হাতে যেমন নেটে ঘাম ঝরাচ্ছেন, তেমনি নবাগত ফিল্ডিং কোচ জেমস পামেন্টের সাথে কিপিংয়ে দিচ্ছেন বিশেষ নজর।
জাকেরের পাশের নেটেই ব্যাটিং অনুশীলনে মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন দাসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন তিনি, তাই অঙ্কনের প্রতি সবার নজরটাও যেন একটু বেশি। টানা 3 দিনের অনুশীলনে দলের সাথে কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেকে ঝালাই করছেন এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পেছনে যেমন আছেন গুড বুকে, তেমনি ব্যাট হাতেও এনসিএল ডিপিএলে ভালো পারফর্ম করেছেন অঙ্কন। সবশেষে এনসিএলে 6 ম্যাচে প্রায় 58 গড়ে রান করেন তিনি। ডিপিএলের সবশেষ আসরে মোহামেডানের হয়ে 16 ইনিংসে 1 সেঞ্চুরি ও 7 হাফ সেঞ্চুরি করেছিলেন 25 বছর বয়সী এই ক্রিকেটার। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্ট খেলা অঙ্কন আছেন দ্বিতীয় সুযোগের অপেক্ষায়। এদিকে স্কোয়াডে থাকা 2 কিপারের মাঝে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন একজন, যদিও সবশেষ পারফরমেন্স বলছে সিলেট টেস্টে টিকিট পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি জাকের আলী অনেকের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের খেলায় ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে তারা। 2 লেগে মিলিয়ে 5-1 গোলে এগিয়ে থেকে শেষ 4 নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বের আরেক কোয়ার্টারে বায়ার্ন মিউনিখের সাথে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মিলান। তবে 2 লেগ মিলিয়ে 4-3 গোলের অগ্রগামিতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি পর্বের খেলায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনালকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। মাঠের উত্তাপ ছাপিয়ে প্রথম লেগের 3-0 গোলের হারের ক্ষত বুকে নিয়েই লড়াইয়ে নামে লস ব্ল্যাঙ্কসরা। চেনা আঙিনায় আরও একটি কাব্য লেখার অপেক্ষায় বিভোর আঞ্চেলত্তি শিষ্যরা। খাদের কিনারায় দাঁড়িয়ে আরও একবার ইতিহাস লেখার প্রত্যয় তখন গোটা দলের। তবে লা লিগার প্রতিচ্ছবি যেন ফুটে উঠল চ্যাম্পিয়ন্স লিগেও। সেমির পথ নিশ্চিত করতে হলে এক প্রকার ইতিহাস রচনাই করতে হতো তাদের। সেমির পথ নিশ্চিত করতে হলে অন্তত 4 গোলের ব্যবধানে জয় দরকার ছিল রিয়ালের। ইউরোপের সবচেয়ে সফলতম দলটি এর আগেও পাড়ি দিয়েছিল এমন দুর্গম পথ। এবারও তেমনই আশা বুকে বেঁধেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ভাগ্যদেবী এবার যেন ভিন্ন কিছুই আগে থেকে লিখে রেখেছিলেন। ঘুরে দাঁড়ানোর মিশনে নামলেও ভাগ্য আর সহায় হয়নি রিয়াল মাদ্রিদের। প্রথমার্ধ গোলশূন্যর পর দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় আর্সেনাল। খেলার 65 মিনিটে মিকেল মেরিনোর অ্যাসিস্ট থেকে গানারদের 1-0 গোলে এগিয়ে নেন বুকায়ো সাকা। 2 মিনিট পর ভিনিসিয়াস জুনিয়র দলকে সমতায় ফেরালেও রংহীন খেলা থেকে বের হতে পারেনি গ্যালাক্টিকোরা। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে ঘরের মাঠে 2-1 গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। ফাইনালে ওঠার লড়াইয়ে ফরাসি ক্লাব পিএসজির প্রতিদ্বন্দ্বিতা করবে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের আরেক কোয়ার্টারে ইন্টার মিলানের সাথে 2-2 গোলে ড্র করে সেমির আশা শেষ হয় বায়ার্ন মিউনিখের। মিলানোতে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য রেখে বিরতিতে যায় 2 দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যারি কেইনের গোলে 1-0 গোলে লিড পায় বায়ার্ন। প্রতিপক্ষের সাথে ব্যবধান কমিয়ে শেষ 4-এ স্বপ্ন দেখছিল তারা। তবে 58 ও 61 এই 3 মিনিটের ব্যবধানে লাউতারো মার্টিনেজ ও পাভার্ডের গোলে ভালো অবস্থানে চলে যায় ইন্টার মিলান। 76 মিনিটে সফরকারীদের ফিকে হয়ে যাওয়ার স্বপ্নে আশা সঞ্চার করেন এরিক ডায়ার। 2-2 গোলে লিড এনে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ জানান স্বাগতিকদের। তবে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি তারা। 2 লেগ মিলিয়ে 4-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। শেষ 4-এর লড়াইয়ে ইটালিয়ান ক্লাবটির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।